স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর। আলোচনা শুরু করতে চাই কয়েকটি মন্তব্য ঘিরে। এখানে যে খবরগুলো আছে তার বাইরেও কিছু মন্তব্য খুবই রাজনৈতিক অঙ্গনে আমার মনে হয় যে আলোচনার দাবি রাখে। যেমন তারেক রহমান মন্তব্য করেছেন, গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে। গত কয়েকদিন ধরেই এ ধরনের মন্তব্য তিনি করছেন। নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি দাবি জামায়াতের, আশ্বাস দিয়েছে কমিশন। নির্বাচন নিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, আসন্ন জাতীয় নির্বাচন হবে মব কালচারের। আনিসুল ইসলাম মাহমুদ আজকে মন্তব্য করেছেন একটা জোটের আত্মপ্রকাশ ঘটেছে, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। মাসুদ কামাল ভাই। জি, আসলে কয়েকটা জিনিস, যেমন ধরেন আপনার তারেক রহমান সাহেবের যে বক্তব্যটা, আমি ওইটা নিয়ে আমি দেখেছি যে উনি কিন্তু বেশ গত কয়েকদিন ধরে না, মানে এই সরকারের পতন, আগের সরকারের পতনের পর থেকে, সরকারের শুরুর থেকেই ওনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ট্র্যাডিশনাল পলিটিশিয়ানদের মতো মনে হয় না। উনি মানে যে সমস্ত কথাবার্তা বলেন এগুলো আমার কাছে মনে হয় যে উনি বোধহয় দেশটা নিয়ে ভাবেন, অথবা ওনার মধ্যে চেঞ্জ আমি কিন্তু খেয়াল করি। এবং আমি দেখেছি যে একবার আলুর দাম নিয়ে কিছু কথা বললেন, তখন অনেকে এটা নিয়ে কিন্তু ট্রল করছে যে আলুর দাম এটা নিয়ে উনি কথা বলেন কেন। আমার কথা হলো, পলিটিশিয়ান তো এটাই বলবে। পলিটিশিয়ানদের চিন্তা যদি সাধারণ মানুষ না থাকে তাহলে পলিটিশিয়ান কেমনি পলিটিশিয়ান হবে? আমরা যদি সবসময় কেবল মানে আপনার রাজনীতির কথা বলি, জোটের কথা বলি, প্রতীকের কথা বলি, কেমনি করে আমি জিতবো, কেমনি করে আমি ক্ষমতায় যাব, এটা সবসময় হওয়া উচিত। এটা অবশ্যই ভাববেন, আপনি পলিটিক্স করতে আসছেন, আপনি তো এখানে দাতব্য চিকিৎসা এই প্রতিষ্ঠান করতে আসেন নাই। আপনি ভাববেন, অবশ্যই ভাববেন, আপনার একটা পলিসি আছে, সেই পলিসি নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন, এসব ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি এই সমস্ত কথা ভাবতে হবে। দেখেন, দেশে এই মুহূর্তে মানুষের, যেমন আজকে নিশ্চয় আপনি আলোচনা করবেন, আজকে প্রথম আলো একটা জরিপ করেছে। জি। তো ওই যে আমি একটা কথা বলি, ওই জরিপে দেখবেন আপনি মানুষের গরিবই বেড়েছে, মানুষের গরিবই বেড়ে গেছে অনেক। যেমন অনেকে বলছে, এটা বিরাট সংখ্যক লোক বলতেছে যে তাদের মানে আয় আগের চেয়ে কমেছে, কেউ বলছে আয় আগের মতোই আছে। যাদের আয় আগের মতো আছে তাদের কিন্তু একটা আগের মতো নাই। এই কারণে যে এই সময় আপনার মূল্যস্ফীতি কত হয়েছে। এক বছর আগে ডলারের দাম ছিল কত বলেন, সহজ কথা। এক বছর আগে ডলারের দাম কত ছিল? 1.5 বছর আগে। এখন ডলারের দাম কত? আগে যদি আপনি মনে করেন 50,000 টাকা পেতেন, ওটা কিন্তু এখন 25,000 টাকা হয়ে গেছে। কাজেই মানে আপনার যাদের বেতন বাড়েনি অথবা কমেওনি, তারা আসলে কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে। তো এইভাবে এই যে মানুষের গরিব হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কোনো পলিটিক্যাল পার্টি কথা বলতে দেখবেন না, কেউ কথা বলবে না। তারা বলবে কি ওই আগের দোষ দিবে, আওয়ামী লীগ আমলে এটা হয়েছে, অমুক আমলে এটা হয়েছে, তমুক আমলে এটা হয়েছে। ভাই, এগুলি কি হয়েছে আজকে 25 বছর আগে? এটা কি আপনি বলবেন তারপর আমাকে বুঝতে হবে? তখন কি আমি ছিলাম না? তখন তো আমি ছিলাম। আপনি বরং আমাকে বলেন যে আপনি এই জায়গা থেকে বেরোবেন কিভাবে। আমি যে কষ্টে আছি এটাও আপনি বলার দরকার নাই, কারণ ওটাও আমি বুঝি, আমি কষ্টে আছি। বরং আপনি বলেন যে আপনি রাজনীতি করতেছেন, আপনি বলেন আপনার প্ল্যানটা কি, কিভাবে আপনি আমার এই কষ্টটা দূর করবেন। এই কথাটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এই ধরনের কথা আমি তারেক রহমানের কাছে ইদানিং শুনি, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়। আর আরেকটা কথা বলি, জামাত যে কথাটা বলেছে, আপনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই। যদি জামাত মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে কিন্তু জামাত তখন একটা বড় দল, এবং এই নির্বাচনে প্রধান দুইটা দলের মধ্যে সে একটা। তো একটা প্রধান দুইটা দলের মধ্যে একটা দল যদি বলে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, সত্য হোক মিথ্যা হোক সেটা আপনার প্রমাণ করার দরকার নেই ভাই। উনি যখন বলেছেন, এটা আপনাকে গুরুত্ব নিতে হবে। কাকে নিতে হবে? নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে যে শিডিউল ঘোষণা করার পর তো পুরো প্রশাসন তার হাতে থাকে। নির্বাচন কমিশন উচিত হবে সরকারকে বলা যে আমি সব ডিসিএসপির বদলে আবার চাই। আপনি কেন করবেন? সরকার আগেই কেন গুছাই দিবে? তার মানে 1 মাসের মধ্যে তো আবার বদলি করতে হবে। অসুবিধাটা কি আছে? নির্বাচন কমিশন নিজ বিবেচনায় করবে কাজটা। কেন করবে? যে যখন এই যে ডিসিএসপি যে বদলিটা হয়েছে, বিএনপি কি খুশি? আওয়ামী লীগ জামাত কি খুশি? মুখে দেখবেন জামাত বলতেছে বিএনপির লোকজন গেছে, বিএনপি বলতেছে জামাতের লোকজন বিভিন্ন জায়গায় গেছে। যেখানে বিএনপি হারবে সেখানে বিএনপি কমপ্লেন করবে যে জামাতের ডিসি জামাতকে জিতাই দিছে। আবার যেখানে জামাত হারবে জামাত কমপ্লেন করবে
যে বিএনপি ডিসি বিএনপিকে জিতাই দিছে, দরকার নাই, নির্বাচন কমিশন করুক। সরকার তো বলার বলেই তো যে এই সরকারের মধ্যে বিএনপি আছে, বিএনপি বলে আমরা সব দখল করি নাই, জামাত দখল করছে, জামাত বলে বিএনপি দখল করছে। অভিযোগ পাল্টা অভিযোগ তো আছে। এই সরকার কে চালাচ্ছে, বিএনপি না জামাত? এই ধরনের অভিযোগ কিন্তু হচ্ছে। আমি এটা নিয়ে কিন্তু বিচারে বসি নাই। আমার কথা হলো যে অভিযোগ যখন হচ্ছে, সর্বোত্তম পদ্ধতি কি? সব বাদ দেন, আবার চেঞ্জ করেন, আমার তো কোনো সমস্যা নাই। এবং সেটাকে নির্বাচন কমিশনকে করতে হবে। সেক্ষেত্রে লাভ যেটা হবে, আমি ব্লেম দিয়ে নির্বাচন কমিশনকে দিব। নির্বাচন করবে নির্বাচন কমিশন, কিন্তু ডিসিএসপি নিয়োগ করবে গভর্নমেন্ট। তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকলো কই? থাকলো না তো। আপনি বলবেন যে ডিসিএসপি কি করে, ডিসিএসপি যে কি করে এটা আগের নির্বাচনগুলো দিয়ে তাকালে টের পাওয়া যায়। তারা হয় রিটার্নিং অফিসার। এটা তো উচিত না, তাকে হতে হবে কেন? জেলার নির্বাচন অফিসার আছে না, একজন একজন আছে তো জেলার নির্বাচন কর্মকর্তা, তাকে রিটার্নিং অফিসার বানালে সমস্যাটা কি? এটা নিয়ে তো একটা রিটও হয়েছে। প্রশাসন তাকে হেল্প করবে, বাট রিটার্নিং অফিসার ডিসি হওয়া উচিত না। মানে আমলাদের হাতে যে ক্ষমতাটা যেটা ছিল, আগেও ছিল, এখন আছে, এটা থেকেই যাচ্ছে। কিন্তু আগের আমলারাই আছে সবাই, কিন্তু আমলাদের হাতে ক্ষমতা আমি মনে করি এভাবে থাকা উচিত না। রিটার্নিং অফিসার অবশ্যই নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা যিনি আছেন তার হওয়া উচিত। তার কথা ওই কয়েকদিনের জন্য ডিসি শুনবে। এটা যদি হয় কেবল তাহলেই মানে একটা ব্যালেন্স তৈরি হবে। এটা করা উচিত। এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে তারা দায়িত্ব নেওয়ার পরে যখন শিডিউলটা ঘোষণা হবে তাদের দিক থেকে এই সমস্ত কাজগুলি করা উচিত। কিন্তু এনসিপি তো নির্বাচন কমিশনের উপরেও এনসিপির এটা নিয়েও মন্তব্য করেছে যে তারা এনসিপি করতেই পারে। আমি এনসিপি মন্তব্যকে ধরি না তো। আমি ধরি না, কোনো এনসিপি কোনো বড় দল না। এনসিপি একটা নতুন নবিশ দল। এই নির্বাচনে বড় দল হলো বিএনপি, জামাত, ঠিক আছে? আর যদি জাতীয় পার্টি ইলেকশন করে, জাতীয় পার্টিও বড় দল হবে, এনসিপি হবে না। আপনি এনসিপিতে শিওর থাকেন, এনসিপি হবে না। এনসিপি তো কত অভিযোগই করে। এনসিপির একজন নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তো বলে সে নাকি 200 আসনে জিতবে। তো বলে তো রে ভাই, শুনেন, এই যে সিনেমা টিনেমা দেখেন, সিনেমায় দেখবেন যে কোনো সিরিয়াস সিনেমা যেটা, সেখানেও কিন্তু এই অনেকক্ষণ সিরিয়াস আলাপ সালাপের পরে এই 2 মিনিটের জন্য একটা গান আসে, 1.5 মিনিটের জন্য যেটা কৌতুক দৃশ্য আসে না, ওই কৌতুক দৃশ্যটা কিন্তু সিরিয়াসনেসের মধ্যে একটু হালকা ব্যাপার হয়, ব্রিদিং স্পেস। হ্যাঁ, ওই এনসিপির সমস্ত কথাবার্তা আছে এরকম লাগে। জি, আমরা একটু অতিথিদের যুক্ত করে নেই। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে ইউর প্রতিনিধিরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চান উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামাতের সঙ্গে যে ইউ প্রতিনিধি দলের যে বৈঠক হয়েছে, বৈঠকের পরে তিনি বলেন, আমরা বলেছি আল্লাহ তাআলার ইচ্ছা এবং দেশের জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশই আমরা গড়ব ইনশাল্লাহ। আমরা কোনো দলকেই বাদ দেব না। তার মানে জেতার পরে মানে যে দলগুলো জিতবে তাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক, নাকি নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক? এখানে ওনার যেই সম্মিলিত আহমেদ জামাতের যে কথাটা কোট করেছেন, এটা একটা প্রশ্নের ভিত্তিতে উত্তর ছিল। সেই প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা আগে একটু জানলে তারপরে আপনার কাছে উত্তরটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে আমরা জামাত এখানে যে 8টি দল নিয়ে আন্দোলন করছেন চলমান, আপনারা জানেন যে 8 দলীয় এক ধরনের সমঝোতার ভিত্তিতে কয়েকটা ইস্যুতে আন্দোলন করছে বাংলাদেশ জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ। তারা এই 8 দলীয় জোটের বোঝাপড়া কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, আল্লাহ যদি কবুল করে বিজয়ী হয়, এই 8 দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেক্ষেত্রে কিভাবে সরকার গঠন করবে, এই কথার প্রেক্ষিতে এই উত্তরটি তিনি দিয়েছেন যে অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে একটা রাজনৈতিক জোট এখন যেভাবে হয়েছে, সে সরকারের ক্ষেত্রেও সেরকম একটি সমঝোতার ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে। জি, মানে তার মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চান। মানে বাংলাদেশ ওনার এই কথার মধ্যে নির্বাচনও একটা অংশ। তার মানে কোন দলকে আমরা বাদ দেব না, মানে আমরা কোন দলকে বাদ দেব না, সে মানে এইটার মিনিংটা কি আসলে? আমি তো বললাম এটা প্রশ্নটা ছিল ওরকম যে ওই সরকার গঠনে যে 8 দল আছে মানে জেতার পরে কি হবে? জি, তখন সেটি উত্তর দিয়েছে। সেখানে হাবিবুর রহমান আরেকটু করতে চাই, দেখেন
একটা আসবো বিষয় আপনার কাছে একটু। আমি জামাত ইসলামী আমি একটু হাবিবুর রহমান হাবিবের এই একটু মন্তব্য নেব। হাবিবুর শেষ রহমান করবো। হাবিব, বিএনপি চেয়ারপারসন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকতে বলেছেন বিএনপি নেতাকর্মীদের। মানে কি ধরনের ষড়যন্ত্র আপনারা আশঙ্কা করছেন? আপনাকে ধন্যবাদ। একাত্তর টেলিভিশন দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, দীর্ঘ দীর্ঘ শুভেচ্ছা। না, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তারা পরিষ্কার বক্তব্য দিচ্ছেন যে তারা তফসিল ঘোষণা করবেন হয়তো এই মাসের 10-11 তারিখের দিকে বা 12 তারিখের দিকে। তারপরেও দু একটি দল তো তারা নির্বাচন তো হোক এটা তো চায় না। এখন তাদের দাবি দেওয়া মাঠে আছে, নির্বাচনের মাঠে তারা আছে, সেই দাবি দেওয়া তাদের এখনো আছে। এখন কি দাবি দেওয়ার থেকে সবাইকে সরে এসেছে? আর দল যেটা, তারা কি এখন কি বলছে যে নির্বাচনের আগে গণভোট আর দরকার নাই? তারা কি বলছে? বলতেছে না। তারা এখনো তো বলেই যাচ্ছে এর আগে সমস্ত সংস্কার হতে হবে, সমস্ত বিচার কাজের সমাধান হতে হবে, তারপরে তো নির্বাচন। এই সমস্ত গুলির কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওইটা আশঙ্কা করেছেন যে ষড়যন্ত্র হচ্ছে। আসলে তো হচ্ছে। একটা দল একটা জোট তারা নির্বাচন চায় না। নির্বাচন হলে তারা যত ভাবনাই ভাবুক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি উপভোগ করতেছে, পুরোপুরি। তারা সব জায়গাতে তারা বিরাজমান। আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো জায়গা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেখেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, কুমিল্লা বলেন, অনেক জায়গাতেই তাদের বিশ্ববিদ্যালয় দখলে। মানে আপনি কি অনেক জামাত ইসলামীকে ইঙ্গিত করছেন? হ্যাঁ, তারাই। আর আওয়ামী লীগের এখন নেই, জাতীয় পার্টি ফর্মের নেই। এখন আমার মাসুদ কামাল ভাই ঘুরে ফিরে বলেন বিএনপি দখল করতে, জামাত দখল করতে। লোক তো নাই, কে দিবে? আসবে কোথা থেকে? কাউকে না কাউকে দিতে হবে তো, দিবেন কোথা থেকে? এখন যারা আছে প্রশাসনের ভিতরে যারা ছিল সবই তো আওয়ামী লীগ ছিল। এখন তো সব প্রকাশ হচ্ছে যে এইটা জামাত, এইটা বিএনপি, বিএনপি দু একটা তো প্রমাণ, জামাতের তো প্রমাণ ছিল না। এখন সবই জামাত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র শিবির বলে কিছু ছিল না, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বলে ছিল না। 5 তারিখের পরে সব ছাত্র শিবির। প্রশাসনের মধ্যে তাই প্রশাসনে এত লোক যদি থাকতো, তা আওয়ামী লীগকে তাদের চাকরিতে রাখতো? আজকে জয়েন্ট ছেলে বলেন, আজকে পুলিশ প্রধান বলেন, নানান ভাবে নানান দলের ব্যাপারে কথা আসতেছে। এইগুলি যদি আওয়ামী লীগের মধ্যে হতো, সবাই জানতো যে এটা আমার, তারা রাখতো, তাদের বিদায় করে দিত না। তারা সেখানে লুকিয়েছিল, কনফারেন্স তারা ছিল। এই জন্য নির্বাচনটা বানচাল করার জন্য একটা গোষ্ঠী তৎপর আছে, সেই জন্য তাই ভ্রমণটা সরকার টাকার জন্য। জি জি। আসলে দেশের মানুষ একটা নির্বাচন চাই, এই কারণে দেশটাকে বাঁচাতে হবে। তো আমরা দীর্ঘদিন যদি অনির্বাচিত সরকার থাকে, দেশটাকে সামনের দিকে এগিয়ে যাবে বলেন? আগে জিডিপি কি এখন উদ্যমী না নির্মুখামী? না, এই নির্বাচন যে চায় দেশের মানুষ এবং দলগুলো, সেটাও কিন্তু জামাত ইসলামী কিন্তু আজকে বলেছে যে তারাও নির্বাচন চায়, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গ তারা সামনে এনেছে। এটা আমি সালাউদ্দিন আইয়ুবীর কাছে এটি নিয়ে যাব যে উনি যে অভিযোগ করছিলেন যে একটা মানে ষড়যন্ত্র শব্দটা এখানে বলা যাবে কিনা, যে জামাত ইসলাম নির্বাচন চায় না, মানে সেটারই কি প্রতিফলন যে একটা লেভেল প্লেইং ফিল্ড নেই, এই ধরনের দাবি করা? তারা তো, হ্যাঁ, তারা যে কথা বলছে আপনি দেখেছেন। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রদল কারচুপি করেছে? জি মাসুদ কামাল ভাই, একটি শিরোনাম নিয়ে একটু যদি আলোচনা করি, যে নির্বাচন কমিশন প্রস্তুত থাকতে বলেছে, রেডিও টেলিভিশনে সরাসরি নিশ্চয়ই ভোটের তফসিল আমরা এভাবেই ঘোষণা হতে দেখি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের শিডিউলটাও ঠিক করা হয়েছে। যখন এরকম একটা পরিস্থিতি, তখন আসলে শঙ্কা সন্দেহ এগুলো নিয়ে, বা লেভেল প্লেইং ফিল্ড নেই, কোনো দল বলছে ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? দেখেন, এখানে দুটো জিনিস। একটা জিনিস হলো কি, যে প্রথমত যারা নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে বলে মোটামুটি একটা ধারণা করা যায়, জামাতের তো তারা মোটামুটি বলেছে কাদেরকে, বিএনপিও মোটামুটি সবাইকে একটা সবুজ সংকেত দিয়েছেন। আমাদের এখানে হাবিব ভাইও আছেন, উনিও তো একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আছেন, মানে মাঠে আছেন, জনগণের কাছে যাচ্ছেন। তো এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু মোটামুটি নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি আছে। তো প্রস্তুতি থাকার পরেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এই প্রশ্নটা হাবিব ভাইকে আমি জিজ্ঞেস করি, আপনার সঙ্গে আলাপ জবাব দেবেন একটু করে।
উনাকে কত লোকে প্রতিদিন জিজ্ঞাসা করে? ওনাকে কিন্তু এই প্রশ্ন শুনতে হয়, ভাই ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? উনি বলেন হ্যাঁ হবে, কিছু একটা বলেন, কিন্তু প্রশ্নটা তো ওনার কাছে আসে। এখানে আরেকজন আছেন আমাদের এই ভাই, ওনাকেও জিজ্ঞাসা করেন, ওনাকেও এই প্রশ্ন প্রতিদিন শুনতে হয়। যখনই যেখানে যান কেউ না কেউ ওনাকে জিজ্ঞাসা করেন যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? অথচ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথা কিন্তু কেউ বলে নাই। না। কেউ বলে নাই যে নির্বাচন হবে না, সরকার বলে নাই, ইলেকশন কমিশন বলে নাই, কেউ বলে নাই। কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা কাজ করে, এই ধরনের একটা সংশয় কাজ করে। কেন কাজ করে? এটা হলো বেসিক প্রশ্ন, কেন কাজ করে? যারা বলে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে, তাদের উপর মানুষের আস্থাটা অতটা নাই বলে এরকম হয়। এখন তাদের উপর মানুষের আস্থাটা চলে গেল কেন? এই যে দুইটা পলিটিক্যাল পার্টি, মানে জামাত এবং বিএনপি, তারা কি পাবলিককে বলছে যে তোমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখো না? বলছে? কেউ বলে নাই। কিন্তু ডক্টর ইউনূসের মতো এত ভাগ্যবান সরকার প্রধান এই দেশে এর আগে কখনো আসে নাই। কেন আসে নাই? উনি এমন একটা সরকারের প্রধান হয়েছেন যে সরকারকে দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দল নিঃশর্তভাবে সমর্থন দিয়ে গেছে গত 1.5 বছর ধরে। একদিনের জন্য জামাত কিন্তু সরকারকে বিরুদ্ধে বলে নাই যে এই সরকারকে চাই না। একদিনের জন্য বিএনপিও বলে নাই যে এই সরকারকে চাই না। তো এত সমর্থন পাওয়ার পরেও সেই সরকারের কথাবার্তার উপর মানুষের আস্থা নাই। কেন নাই? এটা তো একটা বিরাট প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের জবাব কারো কাছে নাই। এই প্রশ্নের জবাব খুঁজতে হলে ডক্টর ইউনূস সাহেবকে খুঁজতে হবে যে উনি কি এমন করলেন, কি এমন বলেন, উনি অথবা ওনার সহকর্মীরা কি এমন কথা বলেন যে কথার কারণে মানুষ ওনাদেরকে বিশ্বাস করে না। এটা কিন্তু একটা সরকারের জন্য বড় পরাজয় আমি মনে করি। না, নির্বাচন নিয়ে তো সরকার কখনো মানে অন্য কোনো ভিন্ন মত কিছু বলে নাই। আমি তো এটাই বললাম যে যখন সে মানে 5ই আগস্ট ভাষণ বলছে যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, এরপর থেকে সরকার যা যা কাজ করছে প্রত্যেকটা কাজ কিন্তু নির্বাচন হবে এইটার জন্যই হয়েছে। বললাম তো, আপনি সরকারের কোনো একটা পদক্ষেপ থেকে বলতে পারবেন না যে সরকারের দিকে মনে হয় সরকার নির্বাচন চায় না, কেউ বলতে পারবে না। কিন্তু তারপরে এটা হচ্ছে কেন? মানুষের মনে প্রশ্ন জাগছে কেন? একটু জিজ্ঞাসা করেন দেখি ওনারা বলুক। জি, সালাউদ্দিন আইয়ুবী, মানে কেন এই প্রশ্ন মানুষ কেন আপনাদেরকে করে, সাধারণ মানুষ? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর আসার আগে একটা প্রশ্ন করছিলেন, সেই জায়গায় একটু কথা বলে নিই। নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এটা নিয়ে একটু প্রশ্ন ছিল আপনাদের। সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আজকে ইউনিয়নের সাথে সাক্ষাতের সময় বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, এবং একই সাথে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনিও বলেছেন নির্বাচন কমিশন থেকে বেরিয়ে। আজকে যে জনমত জরিপ হয়েছে, এই জরিপে আপনারা দেখেছেন সেখানেও কিন্তু এই একই প্রতিফলন হয়েছে জরিপে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কতটুকু সফল এ ব্যাপারে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নে 60.2% ব্যক্তি বলেছেন যে আসলে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। 75% মানুষ মনে করে দুর্নীতি দমনে ব্যর্থ। গত নির্বাচনগুলোতে আমি দেখেছি, আমি নির্বাচনে 3টা নির্বাচনে টানা পর্যবেক্ষক ছিলাম। 3 নির্বাচনের পর্যবেক্ষণে স্পষ্ট একবারে আমার সামনে রেকর্ড সহ আমরা যখন পর্যবেক্ষকের দাখিল করেছি তখন দেখিয়েছি কিছু কিছু পুলিশ কর্মকর্তা, স্থানীয় কর্মকর্তা আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে এই নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করেছে। অর্থাৎ দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থতার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে আগামী নির্বাচনে দুর্নীতির সুযোগটা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা দিয়েই এটা প্রমাণিত হয় যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে কাজগুলো বেসিকলি করার কথা ছিল এখানে সরকার অনেকটাই ব্যর্থ। মানে এখন কি করবেন? আর 2 মাস পরে নির্বাচন, এখন কি আর কোনো উপায় আছে? আমি বলছি অস্ত্র উদ্ধারের আসলে সেরকম কোনো তোড়জোড়ি দেখা যাচ্ছে না। প্রবাসীদেরকে ভোটার করা হচ্ছে খুবই স্লোতগতি, খুবই জটিল একটা পদ্ধতি এখানে করা হয়েছে। এই কি করা হবে, কি করণীয় হবে এ নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ডেলিগেট গিয়েছিল নির্বাচন কমিশনে। সেখানে সুনির্দিষ্ট বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী বলেছে, অর্থাৎ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া, বিশেষ করে নির্বাচন কমিশন এটার কাজটা মানে খুব শীঘ্রই শুরু করা উচিত। কোন বিশেষ দলের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। এই কারণেই কি মানুষ এরকম প্রশ্ন করে? মানে এই কারণেই কি মানুষ প্রশ্ন করে? প্রশ্নের উত্তরে আরেকটা বিষয় আসছি, এগুলো আছে, আরেকটা প্রসঙ্গ আছে, এইটা শেষ করি আমি। এখানে
সমান সুযোগ সকল জনের জন্য প্রচার প্রচারণায় এখন নেই। প্রশ্ন কেন করে, এখানে কয়েকটা বিষয় কাজ করে। এক নম্বর হলো কি কারণ, কি ধরনের সুযোগ নেই, কি ধরনের সুযোগ নেই? সব দলের জন্য সমান সুযোগ মানে মানে আপনাদের জন্য কি সুযোগ আছে, অন্যদের জন্য সুযোগ নেই এরকম, মানে কাদের জন্য সুযোগ নেই? আচ্ছা ঠিক আছে, আপনি একটা উত্তরের মধ্যে আরেকটা ঢুকে গেলে আমাকে শেষ না করতে মানে আপনি বলছিলেন যে সব দলের জন্য সমান সুযোগ নেই, সেই সব দল বলতে কারা? সব দলের জন্য সব জায়গায় সব সমান সুযোগ নেই। কোথাও কোথাও দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কোন এক বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে, আবার অন্য কোথাও অন্য দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। এখনকার তাহলে তো সমান সমান হয়ে গেল, মানে তাহলে সমান। হইল না। হ্যাঁ, এক জায়গায় আপনি সুযোগ পাচ্ছেন, এক জায়গায় হাবিব ভাইরা সুযোগ পাচ্ছে, সমান সমান আমি হয়ে গেল। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গাজীপুর 4 কাপাসী আসনে এমপি প্রার্থী। আচ্ছা, আমি এখন এখানে লড়াই করছি। এখানে আমার এখানে হয়তো বা সব দল সমান সুযোগ পাচ্ছে, কিন্তু অন্য একটা আসনে যে দেখেন পার্শ্ববর্তী আসনে জামাতকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এরপরের আসনে গিয়ে যাচ্ছে যে বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এটার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ মানে এত আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন এই ধরনের অভিযোগ আসলে ইয়ে করা যাবে এরকমটা কি, এরকমটা তো কখনো হয়নি। বেশ কয়েক জায়গায় অভিযোগ আছে যে আমাদের হাবিবের এখানে কয়েকদিন আগে তাহলে আমি একটু প্রশ্নটা হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে আসি। হামলার ঘটনা ঘটছে, কোথাও কোথাও নারীদেরকে হাবিবুর রহমান হাবিব, মানে এই যে সংশয় শঙ্কা মানে প্রশ্ন করে মানুষ, আপনাকে কি আসলে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা? কারণ সরকার তো বলছে নির্বাচন কমিশন রেডি হচ্ছে, আপনারা রেডি হচ্ছেন, চারিদিকে আমরা দেখছি যে নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে গেছে দেশ। সেই জায়গায় এই প্রশ্নগুলো মানে করছে কেন মানুষ? হাবিবুর রহমান হাবিব। জি, না সংশয় ব্যাপারটা তো আমি আগেও বলেছি যে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন হবে তো, এই প্রশ্নটা কিন্তু করে। কেন করে? করার কারণ হলো যে বিষয়গুলো আমি ইতিপূর্বে উল্লেখ করলাম। এটি বিএনপি তো প্রথম থেকে নির্বাচনের কথা বলে আসছে, এখনো বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। আমি একটু যে জোর দিয়েই বলি যে ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় কোনো কারণে, আমাদের এই সমস্ত যারা আমরা একসাথে আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট বিরোধী, তাদের মধ্যে অনেকের কারণে কোনো পক্ষের কারণে নির্বাচনটা যদি না হয় ফেব্রুয়ারিতে, এরপর ফেব্রুয়ারির পরে সরকার থাকবে না। এখন এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে তৈরি যাচ্ছে, ধস নামতেছে, তো এখানে সেনাবাহিনী আর লাশ পাহারা দিবে না। সেনাবাহিনী এখানে ফ্যাক্টর, কিন্তু সেনাবাহিনী উঠে যায় তাহলে এই সরকার কিন্তু দেশ চালাতে পারবে না। আর সেনাবাহিনী আমার যতটুকু আমার মনে হয় এই লাশ আর পাহারা দিবে না। এখন নির্বাচনে করতে না পারে লাশ কেন তারা পাহারা দেবে? সরকার এখন তখন লাশে পড়ে, এখন তো সরকার আছে, সেটাতে নির্বাচন করতে না পারলে বন্ধু সরকার একটা লাশ, এই লাশকে সেনাবাহিনী পাহারা দেবে না। এই জন্য নির্বাচনটা হওয়া খুবই জরুরি। কে ক্ষমতায় যাবে সেটা বড় কথা না, দেশের মানুষ যাকে ভোট দিবে তাকে সমর্থন, সেই তো ক্ষমতায় যাবে। আমরা একটা নির্বাচন চাই। আমার মনে আছে যে 2008 সালেও এরকম একটা সামরিক আইন প্রত্যাহার না হলে, সেরকম আমরা একটা জরুরি আইন প্রত্যাহার না হলে বিএনপি নির্বাচন যাবে না। প্রত্যেক নির্বাচন গেল, বিএনপি জেনে শুনে নির্বাচনতে গেল, জানতো যে বোমা নির্বাচন সরকার প্রস্তাব দিয়েছিল, ম্যাডাম রাজি হননি। তারপরে তো আওয়ামী লীগের সাথে কথা বললো, ম্যাডাম জানতেন যে নির্বাচনে জিততে দিবে না। তারপরে উনি 29শে ডিসেম্বর নির্বাচনে গেলেন, দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। সেটাই আমরা বারবার বলছি যে দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, জনগণ তাকে প্রত্যাশ দিবে না। সালাউদ্দিন আইবি বলছিলেন যে সব দল সমান সুযোগ সব জায়গায় পাচ্ছে না। না, এখানে সব দল সব জায়গায় শোনেন, এখানে দল হলো সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে দল হল জামাত, এমপি, এনসিপি। আর যারা আছে তারা নূর বা অন্য যারা আছে তারা ওরকম টুকিটাকি চলমনে আছে, তারা দলীয় সরকার ক্ষমতায় দেশ সুবিধাটুকু পেত না, এখন তাদের বেশি পাচ্ছে এইটুকু। মানে বিএনপি কি সমান সুযোগ পাচ্ছে সব জায়গায়? না, বিএনপি তো সব জায়গায় তো সমান সুযোগ, তো বিএনপি তো কোনো ক্লেম করে না, আপনি তো ক্লেম করছে না। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথাও তো আমরা ক্লেম করছি না, যদি আমরা জানি যেখানে জামাত ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্র দলের বিরুদ্ধে তো অভিযোগ আসে নাই যে ভোট কারচুপি করতেছে, আমি ভোটটা দিতে পারি নাই, একজন ভোট দিয়ে গেছে, এসব জায়গায় কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। হ্যাঁ, জিতে গেছে তারা নানান কৌশল অবলম্বন করে, শিবিরের নামে তো প্যানেল দেয়নি, তারা বিভিন্ন যৌথ প্যানেল এই সময় দিয়ে যা করেছে। এখন ভোটের মাসে কারচুপি করলে কারা করবে?
কার্য করতে পারলে এখন বেশি শক্তি অস্ত্রবাজের শক্তি জামাতে বেশি আছে। তারা প্রতি ইতিমধ্যে তারা অস্ত্র প্রদর্শন করতেছে। আমার এখানে 2বার অস্ত্র প্রদর্শন করলো, আমার নির্বাচন এলাকায় আগ্রহী একবার করলো, গুলি টুলি করলো, আমার লোকজনকে মারলো ধরলো। এবার আবার ঈশ্বরদী দেখছেন কয়েকদিন আগে কিভাবে অস্ত্র দিয়ে গুলি করলো, গুলি করে আবার গাড়িটা নিয়ে ভেঙে চলে আসে, জনরোষে তার পতিত হয়ে সেখানে পালিয়ে এসেছে। এবং তারা বিকেলবেলা রাত্রিবেলা অস্ত্র নিয়ে একদম প্রকাশ্যে আরামসে নিয়ে তরবারি নিয়ে বড় বড় সুরা নিয়ে তারা সারা ইস্যুতে মহড়া দিল। যে এটা খুব আলোচিত ছিল, আলোচিত ছিল যে এটা কোন দলের, তারা যেখানেই তাদের একটু শক্তি আছে, হ্যাঁ, দলের পরিচয় নিয়ে পরে এটা খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল কয়েকদিন। জি, দেখেন একটা চিরাং বিশ্ববিদ্যালয় তখন রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার সাথে এসব ক্ষমতা চিরাং বিশ্ববিদ্যালয় 10 বছরের মতো প্রায় দখল করে রেখেছিল। কোনো প্রকার ছাত্র সংগঠনকে মিছিল মিটিং কিছু করতে দিত না। আমি যখন ছাত্রকে প্রেসিডেন্ট হলাম তখন আমি চিরাং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম দিলাম। সেই সময় শেখ হাসিনা, আব্দুল মান্নান, সুলতান মনসুর, আমরা 4-5 বছর ওখানে তো আওয়ামী লীগও তখন সাহস করে নেই ওখানে। আমি শুধু আমার শহরে জি, প্রোগ্রাম করেছিলাম। জি, আসবো আপনার কাছে আবার, শক্তিশালী আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই আজকে প্রেস সেক্রেটারি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন দলগুলোর অনৈক্য যেন সংঘাতে রূপ না নেয়। মানে নির্বাচনকে ঘিরে জামাত ইসলাম যেরকম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছে, তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র ইত্যাদি নানান জায়গায়, সেই জায়গায় আবার আনিসুল ইসলাম মাহমুদ আজকে বলেছেন যে আসন্ন নির্বাচন মব কালচারের নির্বাচন হতে পারে। মানে সেই জায়গায় আসলে সিকিউরিটি তো একটা বিরাট কনসার্ন মনে হচ্ছে এই নির্বাচনে, কি দেখেন? হ্যাঁ, এটা আমি মনে করি এটা বড় কনসার্ন হবে সিকিউরিটি নিয়ে। দেখেন আজকে আমরা যে একটু আগে যে জরিপটার কথা বলা হলো, যে প্রথম আলো যে জরিপটা, সেখানে যে সমস্ত ক্ষেত্রে সরকার মানে ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে ওই জরিপে বলা হয়েছে, তার মধ্যে একটা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি। সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে পারেনি, এবং তারও চেয়ে ভয়ঙ্কর কথা হলো তারা ভালো করার চেষ্টাও করেনি। আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় পুলিশ, র্যাব, তাই তো বোঝায়। এদের জন্য সরকার গত কয়েক মাস, এই যে 13-14 মাস 15 মাস প্রায় হয়ে গেল, এই সময়ে সরকার কাজের মধ্যে কাজে একটা আকাম করছে, সেটা হলো পোশাক পরিবর্তন করছে। এবং এই পোশাক পরিবর্তন নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে, যে কারেক্ট টেন্ডার দিছে, কে তৈরি করছে, ওটা নিয়ে আবার শুনলাম যে আরেক ঝামেলা হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে ওই টেন্ডারটা দেওয়ার জন্য এইটা করছে তারা। পোশাক পরিবর্তনে কি পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, র্যাবের চরিত্র পরিবর্তন, এটা কোনো কাজের কাজ, এটা কোনো কাজ ছিল? মানে বোঝাই যাচ্ছে যে নিয়তটাই খারাপ। নিয়তটাই হলো এটা করে নিয়ে কিছু চুরি চামারির ব্যবস্থা করি, আমার এক আত্মীয়কে টেন্ডার দেয়, অমুককে দেয়, তমুককে দেয়, করে নিয়ে ওখান থেকে কিছু হবে। অলরেডি তো এটা হাও করলে আগে গেছে, কিন্তু কাজের মধ্যে কাজ এটাই করছে, আর কোনো কাজ তারা করে নাই। এদেরকে মনোবল যে ফিরে আনতে হবে, এই চেষ্টাটা সরকারের কখনো আপনি লক্ষ্য করছেন? কেউ লক্ষ্য করছে? কেউ লক্ষ্য করেনি। তো অটোমেটিক হবে? অটোমেটিক হবে না। তাদেরও তো কিছু বক্তব্য আছে, পুলিশের কিছু বক্তব্য আছে, র্যাবের কিছু বক্তব্য আছে, আপনার তো শুনতে হবে। শুনছেন আপনি একবারও? কেউ এটাকে কেউ কী বলতে চায় তারা শুনেন নাই আপনারা। বরঞ্চ আপনি পুলিশের বিকল্প হিসাবে মবকে দাঁড় করাইছেন। আপনি পুলিশ দিয়ে কাউকে ভয় দেখেন নাই, মব দিয়ে মানুষকে ভয় দেখাইছেন। এটা নিয়ে সরকার এই কাজটা করছে। এখন আপনি বলতেছেন আগামী নির্বাচনে মব থাকবে কিনা? অবধারিতভাবে থাকবে রে ভাই। আপনি মব ফিরাবেন কি দিয়া? কি দিয়ে মব ফিরাবেন আপনি? পুলিশকে মব ফিরাবে? আমি তো মবের শিকার হচ্ছি। হ্যাঁ, কোনো রাজনৈতিক নেতা দেখা যাচ্ছে যে তার এলাকায় গিয়ে এরকম শিকার হচ্ছেন, নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এগুলো হতেই থাকবে। শুনেন, এখানে আবার কি, শোনেন, একটা কথা মাথায় রাখতে হবে ভাই, একটা বড় আন্দোলন হয়েছে, কিন্তু একটা সরকারকে আপনি দেশ ছাড়া করছেন, এটা তো স্বাভাবিক রে ভাই। তাদের অপকর্মের জন্য, আকাম কুকামের জন্য করছেন। তো এখন ওই সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল, আমি সমর্থক কথাটা বললাম না, আমি বেনিফিশিয়ারি বলি, ওই সরকারে যারা সুবিধাভোগী ছিল তাদের সংখ্যাটা কিন্তু তাও কিন্তু একদম কম না। তো তারা কি করবে? তারা যখন চুপচাপ বসে আছে, যেই দেখবে এক জায়গায় মব হচ্ছে, তারা উস্কানি দিয়ে দেবে, ঠিক আছে তোমার চালাও, যা লাগে টাকা পয়সা আমি দিমুনি। হবে রে ভাই, এগুলো হতেই থাকবে। কাজে আপনি যদি মনে করেন আমি সবাইকে ধরে নিয়ে জেলে ঢুকাই দেবো, তাহলে পারবেন না। আপনাকে এদেরকে নিয়ে বসা দরকার ছিল, এদের মধ্যে অনুশোচনাটা তৈরি করা দরকার ছিল। আর অবস্থাটা প্রায় কিন্তু একজন বলে যে আওয়ামী লীগ তো অনুশোচনা করলো না, কিন্তু অনুশোচনা করার কোনো চান্স দিয়েছেন আপনি? এখন অনুশোচনা করতে গেলে তো মার খাইতে হয়, তাহলে তারা অনুশোচনা করেন। আর আপনি তাদের সেই সুযোগটা দেবেন।
বরং তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হবেন। হয়েছেন? হন নাই তো। আওয়ামী লীগ আমলে বলতাম যে বাংলাদেশে বিএনপির এমন কোনো উপজেলা পাওয়া যাবে না যার কমিটি, যারা কমিটিতে আছে তাদের এক একজনের নামে একাধিক মামলা নাই, পাওয়া যাবে না। আওয়ামী লীগ আমলে শত শত মামলা হয়েছে। আচ্ছা, কমিটি বাদ দেন, যারা সমর্থক তারাও মামলায় কিন্তু আক্রান্ত হয়েছে। কত বছরে? 15 বছরে। আর এখন যাই দেখুন তো আওয়ামী লীগের কেউ বাকি আছে কিনা? মামলা সবার নামে হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? আপনি যদি ওই আগের কাজটাই আবার রিপিট করেন তাহলে ও তো খারাপ ছিল, তাহলে আপনি ভালো হলেন কিভাবে? আপনি কিভাবে ভালো হইলেন? আপনি বলবেন তারা স্বৈরাচারের দোষর ছিল, ওকে দোষর ছিল। তাহলে স্বৈরাচারের দোষর থাকতে গেলে তার কি শাস্তি এটা নির্ধারণ করেন, তাদেরকে বিচারের আওতায় আনেন। কিন্তু আপনারা কি করছেন? আপনারা বলতে কারা আমি যাই না, কিন্তু এটা আমি বিএনপিকে বলতেছি না, জামাতকে বলতেছি না, আমি গভর্নমেন্টকে বলতেছি। আপনারা কি করতেছেন? আমি ঘটনা মিরপুরে একটা নাকি হত্যা প্রচেষ্টা হয়েছে, সেই হত্যা প্রচেষ্টায় 40 জন শিল্পীকে আপনি করছেন, আসামি করছেন। 40 জন আর্টিস্ট, বিভিন্ন রকম আর্টিস্ট, সিনেমা করে, নাটক করে 40 জনকে আপনি করেন। 40 জন মিলে গিয়ে একজনকে পায়গুলি করছে, ওগুলো তো কিছু, তার তো চিকিৎসা হয়ে গেছে। চিন্তা করেছে যে হত্যার চেষ্টা, হত্যা চেষ্টার মামলা হয়েছে। হত্যা চেষ্টার জন্য আপনি 40 জন, ওখানে ওই মামলা আসামি হলে 180 জন না 90 জন এরকম। অনেকে দেশ থেকে পলাই গেছে ওই মামলার জন্য। কি করবে? কি করবে? তো এখন এইগুলি তো বুঝতে হবে, এগুলি পেছনে অন্য ধান্দা কাজ করে। যে এটার মধ্যে মনে হলো বোধ আছে, ওই যে এশিয়াটিকের বোধ হয় ওই ইরের জাকেট, তার নামে মামলা। তো ভাই এই লোকটা প্রতিষ্ঠানে তো কয়েক হাজার লোক চাকরি করে, ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করে দিয়েছেন কেন ভাই? তো এইগুলোর জন্য কি? প্রতিহিংসা রাজনীতি এই দেশ থেকে দূর করতে হবে। জাতিকে যদি আপনি ভাগ করে দেন, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ জাতিকে ভাগ করে নাই। মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে জামাতকে কর্নার করতে 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 জামাত তো অফিস খুলতে পারতো না, অফিস খুলতে পারতো না। বিএনপির যিনি প্রধান ভদ্রলোক মারা গেছেন, জিয়াউর রহমান সাহেব, ওনাকে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতাদের মধ্যে শেখ মুজিব নিজে থেকে বীরত্ব খেতাব দিয়েছেন, তারে কয় সে নাকি আইএসের অ্যাসেট। বলেন এটা কোনো কথা? বলছে তো। এইগুলি বইলা এদেরকে কর্নার করছে, দেশটাকে দুই ভাগ করছে। এখন আপনারা তো অন্য জিনিস, আপনারা তো আওয়ামী লীগ না, তা আপনারা কি করবেন? আপনারা কি সেই কাজই করবেন? সেই কাজই হচ্ছে এখন সেই কাজই হচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই। ওনারা আছেন এখানে, হাবিব ভাই আছেন, আবিব ভাই আছেন, ওনারা তো নেতা মানুষ, ওনারা তো পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করেছে। ওনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই দেশটাকে ঐক্যবদ্ধ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, তাহলে দেশ উন্নত হবে না। অনুন্নত দেশের নেতা হয়ে কোনো লাভ নাই, উন্নত হওয়ার চেষ্টা করেন। উন্নত দেশের বিরোধী নেতা হওয়া লাভ আছে, লাভ আছে, হ্যাঁ, সম্মান আছে। আমি একটা বিরতি নেব। বিরতির আগে ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন আইয়ুবী এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য।